কিন্তু হচ্ছে ধরে রাখতে পারবে না, বরঞ্চ এদেশের বুকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঘরে ঘরে এখন হাদি জন্ম নিবে। আবরার ফাহাদের মৃত্যুর কথাও কিন্তু, আবরার ফাহাদের খুনের কথাও কিন্তু বারবার স্মরণ করা হচ্ছে। একটি দেশের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে যেভাবে কথা বলে মৃত্যুর মুখে ঝরে গিয়েছিল আবরার ফাহাদ, যেভাবে খুন হয়েছিল আবরার ফাহাদ, তেমনি কিন্তু খুন হতে হয়েছিল, এই খুন হতে হয়েছে এই শরীফ ওসমান হাদিকে। মূলত ঠিক শুক্রবার যখন কিনা যখন জুমার নামাজ শেষ হয়, তার পরপরই 2:24 নাগাদ একটি মোটরসাইকেলে সন্ত্রাসী এসে গুলি করে ঠিক 2 হাত দূর থেকে শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুলি করেই কিন্তু মোটরসাইকেল নিয়ে 2 জন আরোহী পালিয়ে যায় এবং পালিয়ে বলা হচ্ছে নানা সূত্রে তারা সীমান্তের ওই পারে চলে গিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সন্ত্রাসী ধরা পড়েনি, কিংবা এই যে এই খুন, এই হত্যার পেছনে কে আছে সেটি কিন্তু হচ্ছে এখনো স্পষ্টভাবে কোনো সরকারের কোনো এজেন্সি কিন্তু বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কিন্তু বক্তব্য আমরা জানতে পারিনি, জানানো হয়নি। তবে এই যে হাদির উপরে যেই সন্ত্রাসী হামলা এবং খুন করা হলো, সেটির জন্য কিন্তু রাষ্ট্রের নানান সংগঠন, রাষ্ট্রের নানান এজেন্সি, রাষ্ট্রের উপদেষ্টারা, তাদের কিন্তু দায়ী করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ডাকসুর একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু বলছিলেন যে এই যে এভাবে হত্যার ঘটনা, এটি প্রমাণ করে দেয় যে বাংলাদেশে এখন আগ্রাসন বিরোধী কথা বলতে গেলে কোনোভাবেই ভয় দেখানো হচ্ছে নানাভাবে, এবং কোনো ক্ষেত্রে খুনের মুখেও পড়তে হচ্ছে যারা কিনা জুলাই আন্দোলনে ছিল, যারা কিনা অবদান রেখেছে, তাদের জীবনও হুমকির মুখে আছে বলে কিন্তু জানিয়েছেন ডাক্তার নেতারা। শাহবাগের মোড়ে আগুন জ্বেলে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। আগুন জ্বেলে এই পুরো শাহবাগ শিক্ষার্থীরা ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে তারা বিক্ষোভ শুরু করেছিলেন এবং সেই আগে তারা বিক্ষোভ শুরু করেছিলেন এবং সেই বিক্ষোভটি শুরু হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে হয়ে তাঁতিবাজার মোড়ে তারা কিছুক্ষণ অবস্থান করেছেন। সেখানে বিক্ষোভ সমাবেশের পর তারা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ চত্বরে তারা ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা একটি দোয়া কর্মসূচির মাধ্যমে আসলে আজকের কর্মসূচি তারা শেষ করবে। এবং আপনি জানেন যে হাদি শুধুমাত্র কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য না, সারা বাংলাদেশের মানুষের প্রাণে একটি ঝড় তুলেছিল। তার কবিতা, তার কথা, তার বক্তব্য, তার সব কিছুতেই ছিল দ্রোহ। এবং জুলাই বিপ্লবের যত নায়ককে আমরা আসলে দেখেছি, অনন্য আলো তার ভেতরে জ্বেলেছিলেন শরীফ ওসমান হাদি। এবং আমরা দেখেছি যে তিনি কখনোই এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে তিনি যেভাবে লড়েছিলেন, এ কারণে তার কণ্ঠ উচ্চকিত ছিল। এবং তিনি যখন ঢাকা ৮ আসন থেকে লড়েছেন, অন্যান্য যতজনই আসলে নির্বাচনে এসেছেন লড়াই করার জন্য এনসিপি থেকে এবং জুলাই বিপ্লবে যারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কথার এবং কাজের অমিল ছিল এবং তারা অনেক সমালোচনার শিকার হয়েছে। কিন্তু হাদি মুড়ি এবং বাতাসা নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে মানুষের কাছে গেছেন এবং বারবার মৃত্যুর আগে তিনি বুলেটের কথা বলেছেন যে বুলেট যতক্ষণ পর্যন্ত তাকে না থামাবে ততক্ষণ পর্যন্ত তিনি থামবেন না, এবং তার কথাই সত্যি হয়েছে। এবং তিনি শেষ পর্যন্ত বুলেটের আঘাতেই থেমেছেন। সপ্তাহ জুড়ে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে তারপর তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু তার খুনিকে কেন এখন পর্যন্ত খুঁজে বের করা গেল না? তার খুনিরা কেন নিরাপদে ঢাকা শহর ছেড়ে সীমান্তের ওপারে চলে যেতে পারলো, যে গুঞ্জনটি আসলে রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছে। এবং তারা হতাশার সাথে স্যাটায়ার করে এই যে যারা বিক্ষোভ করছে তারা আজকে বলছে যে আমরা সবাই হাদি হব, ধুকে ধুকে মারা যাব। তার মানে কি এই যে
জুলাইয়ের আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদেরকে কি আসলে ধীরে ধীরে কি আসলে কি হত্যার শিকার হতে হবে কিনা? আপনি জানেন যে ধানমন্ডি 32 ভাঙাকে কেন্দ্র করে আজকে একজন এনসিপির একজন নেত্রী তার ঝুলন্ত মরদেহ আসলে পাওয়া গেছে। যদিও বলা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন, আসলে তিনি করেছেন কিনা অথবা তিনি হত্যার শিকার হয়েছেন কিনা এটি আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি। এবং সারা বাংলাদেশে যে পরিমাণ তরুণ তরুণী এবং যে পরিমাণ শিক্ষার্থী জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল, হাদি বা অন্যরা যদি এইভাবে খুনের শিকার হন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এটি একটা বিরাট একটি ভয়ের কারণ। কিন্তু তারপরও শিক্ষার্থীরা বারে বারে আমাদেরকে বলছেন যে আমাদের মধ্যে কোনো ভয় নেই, এই আগুন যতটুকু জ্বলেছে এটি দ্বিগুণ হয়ে তারা জ্বলবেন। তারা এই বিক্ষোভ রাজধানীতে ছড়িয়ে দিবেন এবং সারা বাংলাদেশে এই বিক্ষোভ তারা ছড়িয়ে দেবেন এবং তারা কোনোভাবে দমে যাবার পাত্র নয়। আপনাকে বলি যে শরীফ ওসমান হাদি প্রথম থেকেই এই সোয়া এক বছরে আলোচনায় ছিলেন নানাভাবে। তিনি রাজনৈতিক দলগুলোকে পর্যন্ত একজন বয়সে তরুণ হয়ে তিনি শাসিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন, এনসিপিকে বলেছেন, জামাত ইসলামীকে বলেছেন যে তারা কোনোভাবেই যেন আওয়ামী লীগের প্রশ্নে, তারা কোনোভাবে যেন ভারতের প্রশ্নে তারা যেন কখনো পিছপা না হয় এবং এই আধিপত্যের বিরুদ্ধে তারা যেন লড়াই করে যায়। এবং আমরা কখনো কিন্তু তাকে খুব একটা অশ্রু সজল হতে দেখিনি, কিন্তু বিশেষ দুটি সময়ে আমরা তাকে দেখেছি তিনি বুক ভাসিয়েছেন, অশ্রু সজল হয়েছেন। তিনি বারবার বলেছেন যে আমি যদি মারা যাই আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন, একটি বিষয়। দ্বিতীয়, আমরা অনেক সময় দেখেছি যখন আহতদের প্রসঙ্গ এসেছে, জুলাইয়ের শহীদদের প্রসঙ্গ যখন এসেছে, তাদের জন্য তিনি মোনাজাতে বুক ভাসিয়েছেন। কিন্তু একটি অবাক করার বিষয় হচ্ছে এই আকাশ সমান সাহস নিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেমন কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে যেমন কথা বলেছেন, জীবনের পরোয়া করেননি তিনি। এবং তিনি বলেছেন যে এটি আমার বাড়তি জীবন, এই জীবনটি আমি উপভোগ করতে চাই, মহান আল্লাহর কাছে আমি ফিরে যেতে চাই হাসতে হাসতে, সেটি তিনি বলেছেন। এবং ব্যাপারটি যেন এমন যে সৃষ্টিকর্তা তার কথাগুলো মেনে নিয়েছেন এবং তিনি বিদায় নিয়েছেন। কিন্তু তারপরেও একজন হাদি মরে গেলেই কি আসলে আন্দোলনের সব কিছু শেষ হয়ে যায় কি না? মানুষের মধ্যে, এই তরুণদের মধ্যে, এই শিক্ষার্থীদের মধ্যে যে দ্রোহ, যে আগুন, এটি কোনোভাবেই নেভানো সম্ভব না। এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই থামবেন না, তারা দীপ্ত পদভারে চলবেন এবং বাংলাদেশকে অন্য যে কোনো দেশের চোখ রাঙানি, অন্য যে কোনো দেশের আধিপত্যের বিরুদ্ধে তারা আসলে লড়ে যাবেন। শরীফ ওসমান হাদি নির্বাচনে এসেছেন, অনেক নেতারাই আসলে নির্বাচনে এসেছেন তরুণদের মধ্যে, কিন্তু তারা নানাভাবে বিতর্কের শিকার হয়েছেন। কিন্তু তিনি মাটির সঙ্গে ছিলেন, মাটি ও মানুষের সঙ্গে ছিলেন। মানুষের নির্বাচনে খরচের জন্য মানুষের কাছে সাদিক কায়েমের নেতৃত্বে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শাহবাগের দিকে আগাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই 24 জুলাইয়ের অন্যতম নায়ক। তিনি তারা এই যে ওসমান হাদিকে 7 দিন গুলি করার পর তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আজ 9:45 নাগাদ ঢাকার সময় অনুযায়ী তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক তো জানিয়েছেনই, একই সঙ্গে তারা এই হত্যার প্রতিবাদেও কিন্তু লড়াই করছেন এবং একই সঙ্গে তারা এই হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মিছিলে নেমেছে। সে মিছিল যে এখন শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, জাকসুর প্যানেলের যারা রয়েছেন তারা রয়েছেন, সকলে মিলে যাচ্ছেন। বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো রাজপথ। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, তাদের পদভারে তারা কিন্তু সেই একইভাবে রাজপথে নেমেছেন। একটি সংবাদ নিয়ে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী
ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে তুমি কে আমি কে, হাদি হাদি, এ যেন অসংখ্য হাদির কণ্ঠস্বর পুরো রাজপথ জুড়ে। এবং এখানে হাদির সতীর্থরা রয়েছে, হাদির বন্ধুরা রয়েছে, সকলে মিলেই একত্রিত হয়েছে মুহূর্তের মধ্যেই। হাদির মৃত্যুর সংবাদ শুনে সকলে মিলে রাজপথে নেমেছে শুধুমাত্র হাদির হত্যার বিচারের দাবিতে। যেই সতীর্থ তাদের পাশে থেকেছিল সবসময় পুরো আন্দোলন জুড়ে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, নিজে স্বপ্ন দেখে অন্যদের চোখে সেই স্বপ্নকে তুলে ধরেছিল, সেই সতীর্থর বিদায় মেনে নিতে পারছে না সাধারণ এই শিক্ষার্থীরা, হাদির সতীর্থরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো ক্যাম্পাস জুড়ে এক আলোড়ন তৈরি করেছে হাদির চলে যাওয়া। এই মুহূর্তে অসংখ্য ছাত্র জনতার ঢল আপনি দেখতে পাচ্ছেন, সেই সকলে মিলে শাহবাগ যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়েছিল। মিছিলে যত মানুষ আমরা দেখতে পাচ্ছি, তত মানুষেরই কিন্তু সকলের মুখে একটাই কথা, হাদির হত্যার বিচার হতে হবে। যেভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাদি রাজপথে স্লোগানে মুখর হচ্ছিল, যেভাবে সে প্রতিবাদের ভাষা তুলে ধরেছিল, সেই হাদিকে হারানোর বেদনা তারা কোনো কিছু দিয়েই আসলে নিজেকে ভোলাতে পারছেন না। একই সঙ্গে আপনি শুনতে পাচ্ছেন অনেক অনেক স্লোগান, যে স্লোগানগুলো 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ জনতাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল বাংলাদেশের জন্য, যেখানে হাদির অবদান মোটেও কম ছিল না, বরং 24-এর গণ অভ্যুত্থানে এক অন্যতম নায়ক ছিল শরীফ ওসমান হাদি, যাকে কোনো কিছুই আসলে দমাতে পারেনি। আমরা দেখেছি 24-এর আন্দোলনের পরেও অনেক যারা তার সতীর্থ ছিল কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ হয়তো আপোষ করেছে, কেউ হয়তো সমঝোতা করেছে, কিংবা কারো কারো নাম আমরা শুনেছি, কিন্তু সেখানে এক অন্যরকম দ্রোহের প্রতীক হয়েছিল শরীফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে সকল অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় ও ইনসাফের পক্ষে সব সময় কথা বলেছে এমন একটি মুখ যদি বলি গত এই 1 বছরেরও বেশি সময় বাংলাদেশে, তাহলে শরীফ ওসমান হাদির নাম উচ্চারণ আমাদের করতেই হবে। সেই শরীফ ওসমান হাদির চলে যাওয়া রক্ত ঝরাচ্ছে পুরো বাংলাদেশের বুকে। আর সেই সঙ্গে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা তো তার সতীর্থ ছিল, তারা তার বন্ধু ছিল। তারা কিভাবে আসলে এই শোক মেনে নেবেন তারা নিজেরাও জানেন না। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং প্রতিটি স্লোগানে তারা হাদিকে মনে করছে। এই যে দিল্লি না ঢাকা, এই স্লোগানটির কথা যখনই উচ্চারণ করছে তখনই শরীফ ওসমান হাদির মুখ ভেসে আসছে। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে কে কথা বলেছে হাদি ছাড়া যদি জিজ্ঞেস করি? এই শরীফ ওসমান হাদি 7টি দিন লড়াই করেছে হাসপাতালের বিছানায়। এভার কেয়ার থেকে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। কোনোভাবে যদি ফিরে আসা যায়, তাদের লড়াই ছিল সর্বোচ্চ। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি
ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে যে মিছিলটি এখানে এসেছিল, ছাত্র জনতা জড়ো হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি এবং আমি একটু বলতে চাই, এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। আমরা এই যে এত এত মানুষ দেখছি, এই মানুষের মাঝে সবার একটাই কথা, হাদি হত্যার চাই। আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, খুনি কেন ভারতে, এই জেগেছে রে জেগেছে, এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে, এই দিয়েছি তো রক্ত। এই মুহূর্তে কিন্তু প্রায় কয়েক হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। কয়েক মিনিটের মধ্যেই চারদিক থেকে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং এই যে এই পুরো শাহবাগ কিন্তু জনমানুষে বলা চলে পরিপূর্ণ হয়ে গেছে। এবং যদি আমি একটু হাদি সম্পর্কে বলতে চাই, যে হাদির জন্য কিন্তু আমি এখানে দেখছি শরীফ ওসমান হাদিকে ভালোবেসে এবং অনেকের চোখে অশ্রু আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু হাদি হাদি স্লোগানে পুরো শাহবাগ কম্পন করছে বলা চলে এক প্রকার। তিনি এই যে সহজ রাজনীতি, একজন সহজ মানুষ, সাধারণ একজন মানুষ, মধ্যবিত্ত থেকে যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন, শিশু থেকে রিকশাওয়ালা সবার কাছে তিনি যে রাজনীতিটাকে পৌঁছে দিলেন, যেখানে কিনা রাজনীতিবিদরা সাধারণ মানুষদের কাছে যায় শুধুমাত্র নির্বাচনের সময়ে, শুধুমাত্র একটু হাত মিলিয়ে চলে আসে, সেখানে কিন্তু তিনি একজনের সাথে দাঁড়িয়ে অনেকটা সময় গল্প করতেন, কথা বলতেন। তিনি তার রাজনৈতিক যে ক্যাম্পেইন সেটিও কিন্তু নামাজের পরপর সাজাতেন। যখন জুম্মার নামাজ হতো, জুম্মার নামাজের পর, ফজরের নামাজের পর তিনি কিন্তু ক্যাম্পেইনগুলো করতেন। আমরা নানা জায়গায় দেখেছি তিনি কিন্তু বাতাসা দিয়ে ক্যাম্পেইন চালু করতেন। তিনি বলতেন তার বক্তব্যে যে এই যে বাতাসা দিচ্ছি এটি কিন্তু শুধুমাত্র আমি চালু করেছি বা নতুন কিছু এমন নয়। তিনি বলতেন তার ছোটবেলায় যে রাজনীতিবিদদের দেখতেন কিংবা শুনতেন যাদের কথা, তারাও এভাবে বাতাসা দিয়ে এবং খুব সাধারণ মাটির মানুষ যারা, তারা কিন্তু এরকমই ফজরের পর, নামাজের পরপরই কিন্তু ক্যাম্পেইন শুরু করতেন সকাল সকাল। এছাড়াও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের সাথে যখন মিডিয়ার কাভারেজের ক্ষেত্রে আমরা যখন তার সাথে যেতাম, তখন আমরা নানা ক্ষেত্রে দেখেছি যে তাকে মানুষজন এসে টাকা দিয়ে যাচ্ছে। তিনি বারবার বলতেন আমি নিই না, আমি এই ধরনের টাকা নিতে চাই না। একজন রিক্সাওয়ালা যেমনি দিতেন, তিনি কিন্তু চা দোকানি, তিনিও কিন্তু নানা সময় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেই তার আয়ের উৎস বলাই চলে, তিনি কিন্তু দিতেন। এরকম নানা মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, একদম চা দোকানি থেকে রিক্সাওয়ালা, সবাই কিন্তু তাকে ভালোবেসে, তাকে পছন্দ করে, তার ব্যবহার দেখে কিন্তু তাকে টাকা দিতেন। এখানে কিন্তু আমি লক্ষ্য করছি যতখানি না ছাত্র, যতখানি না ইনকলাব মঞ্চের সদস্য কিংবা সমর্থক,
তার থেকেও বেশি সাধারণ মানুষ। আমি শুনছিলাম এখানে একজন বলছিলেন যে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, যে যেখানে আছেন আসেন। এই যে এমন আকুতি আসলে বাংলাদেশের মানুষ শেষ বোধ হয় গণ অভ্যুত্থানের সময় দেখেছিল। গণ অভ্যুত্থানের যে জোয়ার, সেই জোয়ারের পর আবারও সেই একই রকম স্পিরিট, একই রকম ভালোবাসা নিয়ে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন। নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে তাকে ভালোবেসেই তার কথা শুনেই কিন্তু হচ্ছে অনেক মানুষ এখানে যেমনি এসেছেন। তিনি যদি 5ই আগস্টের পরের কথা বলি, তিনি কিন্তু একদম 4-5 নিয়ে শুরু করেছিলেন। তিনি কথা বলতেন ভারতের বিরুদ্ধে, যেমনি কথা বলতেন আগ্রাসন বিরোধী নানান সমালোচনা যেমনি করতেন, তেমনি তিনি ঐক্যের কথা বলতেন। তিনি কিন্তু কোনো দলের ছিলেন না, কোনো মতের ছিলেন না। তিনি যেমনি বিএনপির বিরুদ্ধে কথা বলতেন, তেমনি জামায়াত ইসলামীর বিরুদ্ধে কথা বলতেন। তিনি কিন্তু এনসিপির বিরুদ্ধেও বারবার নানা সমালোচনা করেছেন। কিন্তু সর্বোপরি তিনি যখন ঐক্যের প্রশ্নে আসতেন, তখন বারবারই বলতেন যে ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। তাছাড়া কিন্তু তিনি কিন্তু বলাই চলে বাঙালি মুসলমানের যেই ঐক্যের প্রতীক তিনি হয়ে উঠেছিলেন। তিনি একজন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন 5টি। তার সন্তান নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন যে তিনি নানা সময়ে বেফাস মন্তব্য করতেন, সেটির জন্য ক্ষমা চেয়ে বলতেন যে আমার সন্তানের বয়স 7 মাস 8 মাস, এই মুহূর্তে তার সন্তানের বয়স 10 মাস। সেই 10 মাস সন্তানকে রেখে কিন্তু তিনি চলে গেছেন ওপারে। তার সন্তান হয়তো বা তাকে চিনে উঠতে পারেনি এখনো, তার সন্তান বোধহয় তাকে এখনো চিনে উঠতে পারেনি। সেই সন্তানকে রেখে তিনি চলে গেলেন। 32 বছর বয়সী শরীফ ওসমান হাদী, তিনি কিন্তু 1993 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। ঢাকায় এসে পড়াশোনা শেষ করেন এবং তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাব মঞ্চ। সেই ইনকলাব মঞ্চের হয়ে তিনি নানা সময়ে জুলাইয়ের পক্ষে নানান রাজনৈতিক দলের সমালোচনা থেকে শুরু করে বাংলাদেশের প্রশ্নে যে কোনো ধরনের আগ্রাসন কিন্তু তিনি মেনে নিতে পারেননি। তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তাকে যতবার জিজ্ঞেস করা হতো, সাংবাদিকরা যতবার জিজ্ঞেস করতেন আপনি কি ভারত বিরোধিতা করেন, তিনি বারবার বলতেন যে আমি বাংলাদেশের প্রশ্নে যে কোনো দেশ, যে কোনো জাতি, যে কোনো মত সব কিছুর বিরোধিতা করব। বাংলাদেশের স্বার্থে আঘাত আনে এমন যে কোনো প্রশ্নে কিন্তু আমি কথা বলতে চাই, আমি কথা বলবো, এমন কথাই কিন্তু তার মুখে আমি শুনতে পেয়েছি। আমরা গণমাধ্যম কিন্তু শুনতে পেয়েছে। মধ্যবিত্তের একজন পরিবার থেকে উঠে আসা মানুষ হাদী, সেই মানুষটা জুলাই আন্দোলনে যেভাবে তার অবদান রেখেছিলেন, ঠিক তেমনি কিন্তু তিনি বারবার ইনকলাব মঞ্চের মাধ্যমে তার কথা কখনোই তিনি আটকে রাখেননি, বরঞ্চ অন্যায় দেখলে সমালোচনা করেছেন বারবার। এবং সেই সমালোচনার জেরেই গত শুক্রবার ঠিক 1 সপ্তাহ আগে তার 2 হাত দূর থেকে একজন আততায়ী, একজন সন্ত্রাসী, তিনি কিন্তু গুলি করেন এবং তার যেই তাকে কিন্তু গুলি করে এবং গুলি করার পর তার মাথায় গুলি এসে লাগে, কানের ঠিক ডান কানের বাম কানের ঠিক উপরে এসে লাগার পরপরই তিনি কিন্তু লুটিয়ে পড়েন এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে এবং ঢাকা মেডিকেল থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে সরকারি সহযোগিতায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সেই পাঞ্জা লড়ে আজকে রাতে কিন্তু তিনি কিন্তু সেই মৃত্যুর কোলে হচ্ছে
ঝরে পড়েন এবং তার জন্যই কিন্তু আজকে এই শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শুধু শাহবাগ নয়, নানা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে চলছে মিছিল এবং নানা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে, খুনিদের বিচার চাওয়া হচ্ছে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন মুজাহিদ শুভ, আমরা তার কাছে চলে যেতে চাই। মুজাহিদ, আপনি জানাবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে এই মুহূর্তে কেমন পরিস্থিতি এবং শিক্ষার্থীরা কি ধরনের দাবি করছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে আধা ঘন্টা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে বিশ্বজিৎ চত্বরে, যেই চত্বরটিও আসলে আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে হত্যার শিকার হয়েছিল বিশ্বজিৎ। তিনি নানাভাবে বাঁচার চেষ্টা করেছিলেন, তারপরেও তিনি বাঁচতে পারেন নাই। সেই জায়গাতে তারা এসে আসলে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে একজন বক্তা, একজন ছাত্রনেতা, তিনি আসলে আপ্লুত হয়েছেন, কেঁদেছেন। তারা বারবার বলছেন যে আসলে এই যে হত্যাযজ্ঞ শুরু হলো, একের পর এক জুলাইয়ের বিপ্লবীদের যে আসলে মৃত্যুর শিকার হতে হচ্ছে, এটি আসলে কতদিন পর্যন্ত চলতে থাকবে, কতটা নিরাপদ? যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে, তারাই কতটা অনিরাপদ এবং তাদেরকে রক্ষায় কোনো ধরনের কোনো তৎপরতা, কোনো কিছুই তারা আসলে দেখতে পাচ্ছেন না। এবং কোনো খুনের আসামিদেরকে ধরা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা, এই ব্যাপারে কিন্তু আসলে কোনো ধরনের আগ্রহ বা সেই ধরনের কোনো চেষ্টা আসলে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখর। এই স্লোগানের দিকে তাকালেই, এই মানুষের স্লোগানের দিকে, আন্দোলনের দিকে তাকালে আসলে শরীফ ওসমান হাদির সেই বিক্ষুব্ধ যে চেহারা, সেটি আসলে ভেসে উঠছে। এরকমই এই একইভাবে মানুষকে উচ্চকিত করেছেন মিছিলে, স্লোগানে, কবিতায়, বক্তব্যে। সবসময় বাংলাদেশের পক্ষে তিনি একজন নিবেদিত প্রাণ যোদ্ধা, নিবেদিত প্রাণ বিপ্লবী। এবং তিনি তার যুদ্ধটা যে শুধুমাত্র ওই 5 আগস্টের আগে থেকেই, কয়েকদিন আগে থেকে শুরু হয়েছিল তা নয়। তিনি আসলে অনেক আগে থেকেই আধিপত্য বিরোধী আন্দোলনে এবং আওয়ামী লীগের দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু সবসময় সোচ্চার ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা এখানে এসেছেন। একজন হাদির বোন পরিচয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা আসলে আপ্লুত হচ্ছেন, কথা বলছেন। তাদের একটাই দাবি যে আসলে হাদি যে আসলে 1 সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে বলা যায় যে অনেক একটি যন্ত্রণাদায়ক অধ্যায় পার করে তিনি যে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, তিনি হয়তো সফল হলেন, কিন্তু তার যে দৃষ্টান্তমূলক, তাকে যারা হত্যা করলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় কি আদৌ আনা সম্ভব হবে কিনা, সেটি নিয়ে তারা বারবার কথা বলছেন। আসলে এই শরীফ ওসমান হাদি এমন একটি চরিত্র, যেই চরিত্রটি আসলে কখনোই নিষ্প্রভ হয়নি। আপনি দেখবেন যে যতক্ষণ মানুষ তাকে দেখেছে, প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি বিক্ষোভে, আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সে সবথেকে বেশি সোচ্চার ছিল, রাষ্ট্রপতি অপসারণের দাবিতে সবথেকে বেশি সোচ্চার ছিল, জুলাইয়ের আহতদের অধিকার ফিরে পাওয়া এবং শহীদদের অর্থনৈতিক নিরাপত্তা, শহীদ পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা এবং তাদের সঠিক মর্যাদার দাবি কিন্তু শরীফ ওসমান হাদি করেছিলেন। আমরা আসলে তাকে কখনো স্বাভাবিক অবস্থায় দেখিনি। সবসময় দেখেছি যে একটি মানুষের সবসময় একটা বিক্ষুব্ধ চেহারা, যেন বাংলাদেশ জুলাই বিপ্লবে করার পরেও যেন আসলে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার কথা ছিল, সেই লক্ষ্যে বাংলাদেশ পৌঁছেনি বলেই তিনি আসলে আন্দোলনটি করেছেন। কিন্তু খুব দুটি সময়ে আমরা দেখেছি, একটি পডকাস্টের একটি আয়োজনে আমরা দেখলাম যে তিনি আপ্লুত হয়ে গেলেন। উপস্থাপকের সাথে তিনি বললেন যে আমি যদি এই পৃথিবী ছেড়ে বিদায় নিই, তাহলে আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন। এবং সেই দাবি এবং সেই বক্তব্যটি বলার আসলে খুব বেশি দিন দেরি হয়নি। কিন্তু সবথেকে অবাক করার বিষয় যে যার ভেতরে আকাশ সমান সাহসিকতা থাকে, তাদের মধ্যে আসলে এমন একটি সরলতা, এমন একটি উদারতা থাকে, তার আশেপাশে সপ্তাহ জুড়ে খুনিরা, দুর্বৃত্তরা, এবং তারা যে আসলে তাকে মৃত্যুর জালে আটকে ফেলেছেন, সেটি আসলে তিনি টেরই পাননি।
তারা যে তাকে সহযোগিতা করতে চেয়েছে, তার মিছিলে আসতে চেয়েছে, এবং সেটিকে তিনি আসলে মানে কোনোভাবে টেরও পাননি যে তিনি আসলে মৃত্যুর জালে আসলে আটকে যাচ্ছেন। কারণ ওই যে তার সাহসিকতার সাথে তার সমান তালে তার ভেতরের উদারতা এবং সরলতা আসলে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। এবং তিনি বারবারই বলেছেন, বহুবার তিনি উচ্চারণ করেছেন যে বুলেট তাকে যতক্ষণ পর্যন্ত না থামাবে তিনি ততক্ষণ পর্যন্ত থামবেন, এবং তার কথাই আসলে সত্যি হয়েছে। বুলেটই আসলে তাকে থামিয়েছে, এবং তিনি বারবার বলেছেন যে এই বুলেট যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্কে আঘাত না করবে, এবং একইভাবে কিন্তু সেটি ঘটেছে। একটি গুলি তার মস্তিষ্ক ভেদ করে আসলে রক্ত ঝরিয়েছে হাদির বুকে নয়, বাংলাদেশের বুকে আসলে হাদির রক্ত ঝরেছে। এবং মানুষ চায় যে হাদির এই হত্যার বিচার যেমন তারা চান, তারা একইভাবে চান যে বাংলাদেশের বিপ্লবীরা যারা জুলাইকে সত্যিকার অর্থে যারা ধারণ করেছেন তারা যেন নিরাপদে থাকেন। তাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে এই যে শহীদ পরিবার, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাত হারিয়েছেন, যারা কোনো মতে বেঁচে আছেন, যারা গুলির আঘাতে এফোড় হয়ে যাওয়ার পরে কোনোভাবে টিকে আছেন, তারা অনিরাপদ হয়ে যাবেন যদি এই জুলাইয়ের নায়কেরা, জুলাইয়ের বিপ্লবীরা, জুলাইয়ের পক্ষের শক্তিরা যদি কোনোভাবে নিষ্প্রভ হয়ে যায়। এবং তারা বারবার বলেছেন, জুলাইয়ে শরীফ ওসমান হাদি বারবার উচ্চারণ করেছেন যে একটি নির্বাচন হয়ে যাওয়ার মধ্যে দিয়েই যে বাংলাদেশ তার সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে তা নয়। জুলাইয়ের পরে বাংলাদেশের রাজনীতিবিদরা, বিএনপি, জামাত, এনসিপি, তার সতীর্থ যারা ছিল, তারা যদি সঠিক পথে না আসে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তারা যদি সোচ্চার না হয়, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে তিনি এভাবে বলেছেন, তাদেরকে যদি মোকাবেলা করা সঠিকভাবে সম্ভব না হয়, তাহলে বাংলাদেশ তার সঠিক পথে আসলে হাঁটতে পারবে না। আপনি জানেন যে হাদির জীবনের তিনি ঝালকাঠিতে জন্ম নিয়েছেন। খুব বেশি হলে তিনি 26, 27 কি 29 বছর সর্বোচ্চ হবে, এর মধ্যেই তার আসলে বয়স 28-29 বছর বয়সের একজন টকবগে তরুণ, যিনি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে তিনি নাড়িয়ে দিয়েছেন। জুলাইকে তিনি জীবিত রেখেছেন। তিনি মরে গেছেন, তিনি মারা গেছেন, কিন্তু ব্যাপারটি এমন নয় যে তিনি মারা গেলে সব কিছু শেষ হয়ে যাবে। তিনি দ্বিগুণ আলো জ্বালিয়ে রেখেছেন। এবং শুধু এই বিক্ষোভটি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে তা নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এবং একই সাথে বর্তমানে আমরা দেখছি যে শাহবাগে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার তানজিলা খান মিম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এরকম অসংখ্য স্লোগান যা হাদি গত 1.5 বছর যাবত রাজপথে জুড়ে দিয়েছিল, সেই সকল স্লোগানের মধ্য দিয়ে তারই সমর্থকরা, তারই ছোট ভাইরা, তারই বন্ধুরা তাকে স্মরণ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত 10:30টার দিক থেকে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা এবং হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। 24 জুলাই অন্যতম নায়ক যদি বলি তাহলে অবশ্যই শরীফ ওসমান হাদির কথা আমাদের মনে করতেই হবে, কিংবা তার মুখ আমাদের চোখে ভেসে আসবেই। যে সকল স্লোগানগুলো তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য দিয়েছেন, সেই নতুন বাংলাদেশে